মঞ্চে আসার জন্য আসলে আমরা একটু অপেক্ষা করছিলাম শুরু করার জন্য। পবিত্র পবিত্রতা আছে, আমার একটু মানে খুব একটা ফর্মাল ব্যাপার স্যাপার নেই এখানে তেমন একটা, তাও কিছুটা একটু আধটু করতেই হবে। বিশেষ করে আপনাদের মতন যারা খুব সিনিয়র লোকজন এখানে আছেন, যাদের কাছ থেকে আমাদের সমাজের তো বটেই, আমাদের অনেক কিছু শেখার আছে, শিখেছি, কিন্তু এখন অনেক বাকি থেকে গেছে। এবং বাকি থাকতে থাকতে হয়তো অনেকদিন আরো কাটিয়ে ফেলবো, তাও শেখার তো শেষ নেই। তো সেই কারণের জন্য আপনাদের কাছ থেকে দেরি হয়েছে আমাদের বিভিন্ন কারণে, সবাই আসতে গিয়ে, তো সবার কাছে ক্ষমা চাইছি। সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন। স্যারদের প্রণাম, দাদাদের যে ওনারা আমাদের ডাকে আসেন, এসছেন। তো আমরা এখন আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটা শুরু করছি। আমরা 3টে জোন থেকে সবাই উপস্থিত আছি। আমাদের সুন্দরবন আছে, জঙ্গলমহল আছে এবং নর্থ বেঙ্গল। আমাদের 3টে ফরেস্ট জোন মেনলি ধরা হয়, সেই 3টে জোনের আমরা সবাই উপস্থিত আছি। এখানে আমরা দুদিন ধরে যে আলোচনাটা করব ফরেস্ট অ্যাক্ট সম্পর্কে, অ্যাক্টের কি পরিস্থিতি বর্তমানে এবং আগে কি পরিস্থিতি ছিল, এখন কতটা এগিয়েছে, আর তারপরে আমরা পরিকল্পনা নেব যে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের যে গুরুজনের যারা অভিজ্ঞ মানুষজন আছে তাদের এক্সপেরিয়েন্স এবং আপনারা যারা এসেছেন সবার মতামত নিয়ে এবং ওনাদের পরামর্শ নিয়ে কিভাবে এগোনো যায় আমরা সেটা চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের যারা অতিথি আছেন ওনাদের বরণ করে নেব। স্টেজে মল্লিকা মণ্ডল, সুন্দরবন জনসমাজী মঞ্চে মল্লিকা মণ্ডল ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী স্যার পূর্ণেন্দু বসু মহাশয় এবং বর্তমানে উনি চেয়ারম্যান আছেন, এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নবদা পরিবেশ নিয়ে জেলাতে নিয়ে যে কাজ সেটা অতুলনীয়। আমাদের রাজ্যে কি রাজ্য সরকার এবং অভিজিৎ দাকে বরণ করে নিচ্ছে আমাদের। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আমরা এবার মূল আলোচনায় শুরু করব। মূল আলোচনায় আমাদের মডারেটিং করবেন অভিজিৎ দা। অভিজিৎ দার হাতে আমি মাইকটা তুলে দিচ্ছি। আজকে আপনারা দাদা সভাপতি করার ক্ষেত্রে একটা অসুবিধা আছে। অসুবিধা বলতে শরীরটা খুব একটা সুবিধা নেই, থেকে পরিচালনা মানে করবেন, সভাপতি থাকবেন। তো আজকে ফর্মালি কোনো সভাপতি করার দরকার নেই। হ্যাঁ, এই কয়েকজন লোকজন আছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবো। আমি কোঅর্ডিনেট করে দিচ্ছি। দাদা যেহেতু কম সময় থাকবেন, সেই জন্য দাদাকে বলতে বলবো প্রথমে উনি বলবেন, কারণ 1 ঘন্টা পরে উনি চলে যাবেন। আমি খবর পেয়েছিলাম সকালে, শারীরিক অবস্থা খুব একটা। ওনার নাম আমি ছোট্ট করে একটু বলে দিই, ওনাকে লিখেছিলাম পূর্ণেন্দু বসু। আসলে আমার সাথে নানানভাবে পরিচয় ওনার, কিন্তু বর্তমান সময়ে আমি একটি সংস্থার সাথে যুক্ত আছি, মানে এই জনশ্রমজীবী মঞ্চের ছাড়াও এখানে তো আছি সুন্দরবন জনশ্রমজীবী মঞ্চে। সেটা আমরা এখানে এসেছিলাম পবিত্র মণ্ডলের সূত্র ধরেই, ওর হাত ধরেই, ওই মানে নিয়ে যায় সব জায়গাতে। তারপরে আমি এটা নিয়ে কাজকর্ম শুরু করেছি কিছুদিন হলো। কিন্তু তারও আগে আমার যে মূল সংগঠনটা ছিল আর কি, সেটার নাম সুস্থায়ী কৃষি পরিবার। তো সেই সুস্থায়ী কৃষি পরিবারের একটি সংগঠন, কিন্তু আমরা বলি এটা একটা পরিবার। এবং সেই পরিবারের একজন অভিভাবক আছেন, যিনি এই সুস্থায়ী কৃষি পরিবার প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে গড়ে তোলার একটা প্রয়াস রেখেছেন, এবং অনেক কটা দিন হয়েও গেল, কয়েক বছর হয়ে গেল। সেই পরিবারের অভিভাবক হচ্ছেন
মূল অভিভাবক হচ্ছেন শ্রী পূর্ণেন্দু বসু। পূর্ণেন্দু আমাকে সেখানে ডেকেছেন এবং অনেকদিন ধরেই আমি প্রথম থেকেই আছি। সেখানে আমাদের মূল কাজ হচ্ছে সুস্থায়ী কৃষি এবং সুস্থায়ী পরিবেশ। সুস্থায়ী কৃষি আজকাল এটা নিয়ে অনেকে জানেন না, জৈব কৃষি, প্রাকৃতিক চাষবাস ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাই নিয়ে সারা পশ্চিমবঙ্গতেই আমাদের কাজকর্ম হয়। সেই সংস্থার সাথে জড়িত করে দাদার সাথে আমার একটা এই সূত্রে নিয়মিত ওঠা বসাই রয়েছে, সেখানে কাজকর্ম রয়েছে। এটা ছাড়াও উনি তো আগে সকলেই জানেন যে কৃষিমন্ত্রী ছিলেন, শ্রমমন্ত্রীও ছিলেন, এখন পশ্চিমবঙ্গ যে কারিগরি শিক্ষা দপ্তর সেখানকার কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়াও জৈব চাষ সংক্রান্ত ব্যাপারকে উৎসাহ প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিউ টাউনে যাত্রাগাছি বাস স্ট্যান্ডে বিশ্ববাংলা মোড়, সেখান থেকে একটু এগিয়ে যেতে হয় মানিকে ইকো পার্কের দিকে, ওখানে একটা জৈব হাট তৈরি করা হয়েছে। মূলত দাদার বহুদিনের পূর্ণেন্দুদার বহুদিনের ইচ্ছা এবং প্রচেষ্টার ফলে অবশেষে এটা সম্ভব হয়েছে। এই মাত্র অক্টোবর মাসেই, এটা গত অক্টোবর 2023-এ তার উদ্বোধন হয়েছে, 17ই অক্টোবর উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে ওটা চলছে, যেখানে পশ্চিমবঙ্গের নানান জায়গায় ছোট ছোট থেকে শুরু করে একটু বড় মাঝারি ধরনের যারা জৈব চাষবাস করেন, অথবা বলা উচিত যে যারা রাসায়নিক সার বা বিষ, কীটনাশক, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন না, এরকমভাবে তার সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু তাও অনেকটাই এখন হয়েছে। সেখানে যারা চাষবাস করেন তারা সেই সমস্ত চাষিরা যাতে তাদের যে উৎপন্ন যা যা হয়, চাল ডাল থেকে শুরু করে শাকসবজি, মাছ মাংস, ডিম, এই সমস্ত কিছু যাতে তারা বিক্রি করতে পারে, সরাসরি ক্রেতাদের কাছে যেতে পারে, তার জন্য সরকার থেকে ওখানে দুটো তলায় একটা ব্যবস্থা করা হয়েছে। এখন সেটি কেন্দ্র করে আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে এটা নিয়ে যাতায়াত শুরু করেছি এবং যখন এই প্রসঙ্গে আলোচনাটা এলো, আমাদেরও আলোচনার একটা অংশ থাকবে, সেটা আজকে হয়তো হবে না, আগামীকাল হবে, যে কিভাবে আমরা যে সমস্ত আমরা যে নিয়ে আলোচনা করছি, বন আইন, ফরেস্ট অ্যাক্ট, বন সংলগ্ন যে সমস্ত গ্রাম, তার সংলগ্ন গ্রামে যে চাষবাস, সেখানে কিভাবে এই সুস্থায়ী কৃষি নিয়ে যাওয়া যায়, সেটা অনেক সহজ এবং সেটা অনেক তাড়াতাড়ি নিয়ে যাওয়া উচিতও বটে, সেটা নিয়েও আমরা আলাপ আলোচনা করব। এখন এই সূত্র ধরেই ওনার সাথে আমাদের একটা দীর্ঘ সম্পর্ক, পবিত্রর সাথেও তাই, আমাদের সংস্থার সাথেও তাই। এই জন্য উনি, আমি অনুরোধ করবো যে উনি যাতে প্রথমে বলেন, আর তারপরে সামগ্রিকভাবে আইন, ফরেস্ট আইন, যেটা ফরেস্ট অ্যাক্ট, বন আইন 2006, তাই নিয়ে ওভারঅল আমাদের হয়েছেন শ্রী নবদত্ত। নবদত্তকে আমি বহুদিন থেকে চিনি, উনি আমাদের চিনবেন না বা কখনো দেখেছেন বা কখনো দেখেনি সেটা কথা নয়, আমরা সবাই ওনাকে চিনি। নাগরিক মঞ্চ থেকে শুরু করে সেই অনেক কাল আগেকার ব্যাপার স্যাপার, পশ্চিমবঙ্গের অর্থনীতি রাজনীতি বই আমরা প্রথম দেখেছিলাম বহুকাল আগে, তখন আমার ছাত্র অবস্থা ছিল, ছাত্র অবস্থা শেষ করেছিল, খুবই অনেকদিন আগেকার ঘটনা এইসব আর কি। এবং দীর্ঘ সময় উনি সবুজ আন্দোলনের পরিবেশ নিয়ে আন্দোলন করেছেন, পশ্চিমবঙ্গের কৃষি এবং শ্রম নিয়ে কাজ করেছেন। এই বন আইন নিয়েও উনি বক্তব্য রেখেছেন এবং খুবই জ্ঞানী মানুষ, যার কাছ থেকে আমরা শুনবো আগে পুরো আইনটা সম্পর্কে উনি বলবেন। তো সেই জন্য আমি প্রথমে, তারপর আমরা আমাদের ইয়েতে যাব। তো আমার মনে হয় কি, আমরা যদি আলোচনাটাকে এভাবে করি যে আপনারা যদি আগে একটু বলেন যে আপনারা কে, আপনাদের নাম এবং কোথা থেকে এসেছেন, তাহলে আমি এই বক্তব্যগুলো শুরু করতে পারবো। আপনাদের বলা হয়ে যাওয়ার পরে পূর্ণবাবু বলবেন, তারপরে নববাবু বলবেন। হ্যাঁ, বেশি সময় নষ্ট করবো না, আমি সরাসরি আমাদের মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়কে কিছু বলার
হওয়ার জন্য অনুরোধ করছি। আজকের মিটিং কম সময় থাকবেন, আরেকটু সময় থাকুন অনুরোধ করবো, কিন্তু ওরা শরীরটার দিক থেকে তাকিয়েই বলছি যে আমরা ওনাকে বেশি রিকোয়েস্ট করবো না থাকার জন্য। দাদা প্রথম বক্তব্যটাই রাখুন, দাদা বসে বসে করুন। আমি বলতে নমস্কার। অভিজিৎ আমার বন্ধু, পবিত্র আমার ছেলের মতো, ওর সাথে অনেক দিনের পরিচয় আমার পাশে বসে আছেন আমার বন্ধু নব দত্ত। এরা প্রত্যেকেই মানুষের জীবন জীবিকা নিয়ে নানা রকম কাজ করে। নবদত্ত বিশেষ করে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে পশ্চিমবঙ্গে যারা কাজ করছেন তাদের একজন অন্যতম ব্যক্তি। তার অনেক ধরনের পরিচয় আছে। তিনি আমার রাজনৈতিক বন্ধু, পাশাপাশি সামাজিক বন্ধু। অনেক দিনের আমাদের পরিচয়। মানুষের জন্য ভাবেন এবং কাজ করেন। পবিত্র এবং অভিজিৎকে ধন্যবাদ জানাবো এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আপনারা যারা এসেছেন বনবাসীর অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের সকলকে আমার ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলব। আপনাদের কাছে অরণ্যের অধিকার আইন, তার পরিবর্তন এখন কি হচ্ছে, আগামী দিনে কোথায় যেতে চলেছে, বড় বড় শিল্পপতিদের সাথে অরণ্য ধ্বংসের সম্পর্ক কি, ইত্যাদি বিষয়ে নবদত্ত বলবেন। একেবারে ভেঙে ভেঙে বলবেন আমার ধারণা। একটা সময় মানুষ তো অরণ্যেই বাস করত, পশু পাখির সাথে। আস্তে আস্তে মানুষ সভ্য হয়েছে, কৃষিকাজ শিখেছে, ঘর বাঁধতে শিখেছে। এই করে করে আজকের একটা সভ্যতার জায়গায় আমরা এসেছি। আমি একে সভ্যতা বলি না, তার কারণ অসভ্যতাই হচ্ছে এই সভ্যতার প্রধান জায়গা। যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে অরণ্যের সমস্যার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে অরণ্যের যারা অধিবাসী, বনবাসী যাদের বলা হয়, বেশিরভাগই তারা পিছিয়ে পড়া মানুষ। পিছিয়ে পড়া বলতে আমি বুদ্ধির দিক থেকে পিছিয়ে পড়া বলছি না, সমাজের দিক থেকে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ। প্রত্যেকটা জেলা যদি আপনারা দেখেন, আদিবাসী এবং সেটেল কাস্ট এরাই বেশি সংখ্যায় আছে। সুন্দরবন হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, বীরভূম হোক, যে যে জায়গায় আছে। আমার একটা সুযোগ হয়েছিল এই আইনটা নিয়ে, যখন ঝাড়খণ্ডে খুব উত্তেজনা তৈরি হয়েছিল বিজেপি আমলে, তখন আমি কয়েকদিন ওখানে ছিলাম এবং সেখানে লক্ষ্য করলাম যে তখন থেকেই তারা চেষ্টা করছে কিভাবে আইনটাকে ভেঙে দেওয়া যায়। যা আছে, গ্রাম সভার যে অধিকার আছে
অরণ্যের যারা বসবাস করেন তাদের যে অধিকার ছিল সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার এবং সব থেকে বড় কথা আইনের সংশোধন করে সেখানে যাতে বড় বড় কোম্পানিগুলো কর্পোরেট কোম্পানিগুলো অরণ্যের বেশিরভাগ বনাঞ্চলের পাহাড়াঞ্চলের বা সমুদ্র অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা জানি বিশেষ করে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম এই সমস্ত জায়গায় মাটির নিচে প্রচুর খনি আছে এবং সেইখানে সেই খনিগুলোর অধিকার যাতে কর্পোরেট সেক্টরদের বড় বড় মালিকদের হাতে তুলে দেওয়া যায়। আদানিদের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, একরের পর একর জমি তাদের দিয়ে দেওয়া হচ্ছে খনি তৈরি করার জন্য। এই একভাবে বন সংরক্ষণ আইন অধিকার যেটা মানুষের, সেই আইনটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, তরল করে দেওয়া হচ্ছে, ডাইলুট করা হচ্ছে এবং সেটা নিয়ে খুব বেশি যে বিরাট দিক নির্ণয়কারী দিশা দেখানোকারী আন্দোলন হচ্ছে সেরকম নয়। অরণ্য বিষয়ে আমার সাথে আমাকে প্রথম ভাবায় বলা যায় আমারই আর এক বন্ধু অশোক চৌধুরী। অশোক চৌধুরীর নাম আপনারা অনেকে জানবেন, এই অল ইন্ডিয়া সংগঠনে যারা কাজ করেন। তার সাথে আমার বহু আলোচনা হয়েছে। কলকাতায় আসলেই আমরা কথা বলার চেষ্টা করি। সর্বভারতীয় ক্ষেত্রে অনেকবারই তাদের সাথে আমার দেখা হয়েছে, যার মধ্যে দিয়ে এই যে আমি যেটা বললাম যে মানুষের অধিকার কি করে খর্ব করা যায় সভ্যতার নামে, উন্নয়নের নামে, সেই কাজটাই প্রধান হচ্ছে। আমাদের দিক থেকে যেটা ঠিক করতে হবে যে আমরা কোথায় বাস করব, কি খাবো, কেমন করে খাবো, কৃষির সাথে আমাদের সম্পর্ক কি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অরণ্য আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে। যতটা অরণ্য থাকা দরকার আমাদের রাজ্য, ভারতবর্ষ তো বটেই, আমাদের রাজ্য তা থেকেও অরণ্য কমে যাচ্ছে ক্রমাগত। কোথাও কোথাও গ্রামের মহিলারা বাধা দিচ্ছেন। বিহারের কিছু জায়গা আমি জানি যেখানে তারা বাধা দিচ্ছেন। তারা আমাদের কলকাতায় বছরে একবার আসে এবং আমি সেখানে আমন্ত্রিত থাকি, তাদের সাথে কথা হয়। সেই মহিলারা লাঠি নিয়ে জঙ্গল পাহারা দেয় যে গাছ কাউকে কাটতে দেব। তো এইরকম কিছু জায়গায় আছে, আমাদের উত্তরাখণ্ডে আছে, বিহারে আছে, মধ্যপ্রদেশের কিছু জায়গায় আছে, মহারাষ্ট্র, রাজস্থানের লোকেরা, তারাও এই ব্যাপারে আলোচনা করতে আসে কলকাতা। তাহলে আরেকটা দিক হলো সেই অরণ্য সংরক্ষণ করার শক্তি, অরণ্যকে বাঁচিয়ে রাখার শক্তি। একদিকে হচ্ছে ধ্বংস করার শক্তি, আর একদিকে হচ্ছে তাকে বাঁচিয়ে তোলার শক্তি। এই ক্ষেত্রে সরকারি নীতি, আইনগুলো তো সরকারি এক ধরনের নীতি, তো সেই সরকারি নীতি সেটা সরকারি মানে না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? সরকারের ইচ্ছা ছাড়া কর্পোরেট সেক্টর ঢুকতে পারে, ঢুকতে পারে। তো এটা নিয়ে আমাদের রাজ্যেও কিছু সমস্যা আছে। এই সবগুলো মিলিয়ে আমাদের জঙ্গলের, অরণ্যের অধিকার বা জঙ্গলের অধিকারের বিষয়টা আমাদের কাছে আসে। তাহলে যে আইনটা ছিল সেই আইনটা কি পুরোপুরি ঠিক ছিল? নতুন সেই আইনের সংশোধন করে যা হচ্ছে সেটা তার থেকে কি আরো ভালো? এটা আরো খারাপ।
তাহলে যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করে আমাদের বুঝতে হবে কি ছিল আর নতুনটা কি হচ্ছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ওই আইনে গ্রাম সভার যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, যে গ্রাম সভার সাথে আলোচনা না করে একটা জঙ্গলের অধিকার অন্য কাউকে দেওয়া যাবে না। আদিবাসীদের বা বনবাসীদের জমি কেটে নেওয়া যাবে না, তাকে বিক্রি করা যাবে না। এই সমস্ত নানা রকম যে সমস্ত বিষয় ছিল সেইগুলোকে ধীরে ধীরে, যেটা বললাম, তরল করে দেওয়া হচ্ছে, ডাইলুট করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমাদের সব ভাবতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমি বিশেষভাবে বলতে চাই, আগেরগুলো নবদত্ত বলবেন, খুব ডিটেলসে বলবেন, আপনাদের কাছে আমি জানি, কাজে আমি আর সেটাকে বাড়াচ্ছি না। আরেকটি দিক আমি বললাম, সেটা হচ্ছে যে জঙ্গল আমাদের ভালো করে কতগুলো জিনিস শিক্ষা দেয়। যেমন প্রথম শিক্ষা হচ্ছে সার, জল, রাসায়নিক নানা রকম বিষয় সেখানে না দিলেও গাছগুলো বড় হয়, এবং বেশিরভাগই বড় গাছ। এই বড় গাছ অক্সিজেন সরবরাহ করে, আমরা সবাই জানি। পাশাপাশি বড় গাছ থাকলে তার সামনে কোনো গাছ ছাড়া তার সামনে মাঝারি গাছ হয়, মাঝারি গাছের সাথে ছোট গাছ হয়, তার সাথে লতা গুল্ম এই ধরনের হয়, এবং সেগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়মে জন্মায়, বেড়ে ওঠে এবং আমাদের বিশেষভাবে সাহায্য করে। যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আছে সেই দুর্যোগ থেকে বড় গাছগুলো আমাদের রক্ষা করে। সেই বড় গাছ যদি কেটে নেওয়া হয়, একের পর এক বড় গাছ কেটে নেওয়া হচ্ছে, যেটা বললাম জঙ্গল ফাঁকা হয়ে যাচ্ছে, তার ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করার যে প্রাকৃতিক শক্তি, সেই শক্তিটাও ধ্বংস হচ্ছে। একটা বড় গাছ তৈরি হতে বহু সময় লাগে। তাই আমাদের একটা কাজ প্রত্যেকে করতে হবে, যারা অরণ্যের ব্যাপারে ভাবেন, সেটা হচ্ছে অরণ্যের শিক্ষাকে আয়ত্ত করতে হবে। পাশাপাশি যে মানুষ জঙ্গলে থাকেন তারা সভ্য জায়গায় আসতে চান না কেন, এই বিষয়টা খুব ভাবার বিষয়। তারা আমাদের কাছে সমতল ভূমিতে এসে খুব আনন্দ পাবেন না, আবার তার জঙ্গলের দিকে তাদের টান থাকে। আমাদের সুন্দরবন, তার অনেক ধরনের সমস্যা, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে নদীর তীরে যে সমস্ত নদীর তীরকে আটকে রাখা, তার জন্য যে সমস্ত গুল্ম জাতীয় গাছ সেগুলো লাগানোর জন্য ধারাবাহিক একটা প্রচেষ্টা চলছে, কিন্তু সেগুলো কেটে নেওয়ারও এক ধরনের লোক আছে, ব্যান্ডগ্রোথ জাতের যে গাছগুলোকে বলা হয়, আপনারা জানেন। তো সুন্দরবনকে বাঁচাবার আমাদের একটা বড় চেষ্টা নেওয়া উচিত সব দিক থেকে। যিনি বললেন মৎস্যজীবী, সুন্দরবনে এই ম্যানগ্রোভ লাগিয়ে তার মধ্যে মাছ চাষ করার একটা নতুন পদ্ধতি সেটা এসছে, বেশ কয়েকটা জায়গায় হচ্ছে। আপনারা যোগাযোগ করে সেগুলো করতে পারেন। কাঁকড়া এবং ছোট বা বিভিন্ন জায়গায়, কিছু জায়গায় বৃষ্টি জল সেটা পাওয়া যায়। সেই বৃষ্টি জলের মাছ কিভাবে আপনারা বাঁচাতে পারেন, এইটাও আর একটা রাস্তা হিসেবে আছে। গাছ লাগাবার কোনো বিকল্প নেই। গাছ লাগানো মানে সরকারি উদ্যোগে, সরকারের টাকা খরচ করে যে গাছ লাগানো হয় তাতে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা থাকে না। তার ফলে আজকে লাগানো হলো, সেটা গরু বা ছাগলে খেয়ে যাবে কিনা সেটা দেখারও লোক থাকে। তার ফলে এটা অযথা প্রচুর ব্যয় হয়, টাকা নষ্ট হয়, কিন্তু গাছগুলো বাঁচাবার জায়গা নেই। শহরে যারা থাকেন তারা শহরে কিছু টিম যদি তৈরি করে যে সরকার গাছ লাগিয়ে দিন,
আমরা সেগুলোকে রক্ষা করি। এরকম টিম দরকার, স্বতঃস্ফূর্তভাবে যারা কাজ করবে। বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আমাদের কি কাজ, সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আমরা অনেকটা এগোতে পারি। পাহাড় অঞ্চলে আজকে সব থেকে বড় সমস্যা হচ্ছে বিল্ডিং তৈরি, হোটেল তৈরি, রেস্তোরাঁ তৈরি এবং পর্যবেক্ষকদের থাকার জায়গা তৈরি, হোমস্টে। এই সমস্ত তৈরি করতে করতে এগুলো যদি জঙ্গলের ভেতরে করা যায় তাহলে অনেক ভালো। এগুলোকে পাহাড়ের উপর করতে গেলে দার্জিলিং পাহাড়টা শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই রকম কালিম্পং শুরু হয়ে গেছে। তার আগে যতগুলো পাহাড়ি জায়গা, বেড়াবার জায়গা আছে, সেখানে পর্যটকদের ভিড় অত্যন্ত বেশি। পর্যটকরা গেলে তাদের খেয়াল থাকে না যে পাহাড়কে রক্ষা করতে হবে। সেই পর্যটকদের শিক্ষা দিতে হবে পাহাড়ের লোককে। পাহাড়ের লোকেরা শুধু পয়সার পিছনে যদি না করে, তারা যদি মানুষকে রক্ষা করতে চায়, পাহাড়কে রক্ষা করতে চায়, তার নিয়মাবলী তাদের জানতে হবে। সেগুলো যদি না জানা হয়, শুধু একটা কিছু লোক বন রক্ষা করবে, এটা দিয়ে পাহাড় রক্ষা হবে। বনকে রক্ষা তো করতেই হবে, তার পাশে পাহাড় রক্ষার যে কাজ, পাহাড়ের যে গাছগুলো প্রত্যেকবার দেখা যাচ্ছে যে ধসজপট নামে গাছগুলো পাহাড়ে পাথর ক্ষয়ে ক্ষয়ে যে মাটি তৈরি হয় সেটা পর্যন্ত ধসে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বছরের একটা নির্দিষ্ট সময় পাহাড়ের লোকেদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা। অন্য যে রাজ্যগুলো তাদের সাথে যোগাযোগের সমস্যা, একটা বড় ধরনের অর্থনীতি মার খাচ্ছে। তো সব দিক থেকে পাহাড়, জঙ্গল, সমুদ্র, আমাদের যে কোস্টাল এরিয়া, সেই কোস্টাল এরিয়া, সেগুলো সম্পর্কে আমাদের ভাবতে হবে। ধরুন শুধু সুন্দরবন অঞ্চলের বা পূর্ব মেদিনীপুরের অঞ্চলের কোস্টাল এরিয়ায় নারকেল গাছ লাগানো, এই নারকেল গাছ লাগানোটা পশ্চিমবঙ্গে এখন আর তেমন গুরুত্ব পাচ্ছে না। এই যে কোকোনাট বোর্ড যেটা আছে, সেই বোর্ড কি করছে তার খোঁজখবর নেওয়ারও লোক নেই। তো এইরকম ঠিক সমস্ত জায়গায় যদি সত্যি বাঁচাতে চাই, মানুষকে বাঁচাতে চাই, তাহলে সব দিক থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাবতে হবে জল, জমি, পাহাড়, অরণ্য, সব কিছুকে বাঁচিয়ে রাখাই আমাদের কাজ। এই সবগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে এক একটা বিষয় ধরে এক একটা সংগঠন করে খুব লাভ হবে। আমার সর্বভারতীয় সমন্বয়কারী সংস্থা দরকার, যে সংস্থা সব ধরনের কাজগুলোতে যারা পথ দেখাবে এবং ছোট ছোট সংগঠনগুলোকে তারা সাহায্য করবে নানা দিক থেকে, আর সরকারের সাথে লড়বে, সরকারের নীতির সাথে লড়বে, কর্পোরেট সেক্টরের যে জঘন্য কার্যকলাপ তার বিরুদ্ধে লড়বে। তাহলেই আমরা ঠিক রাস্তায় পৌঁছতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার। আপনাদের একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমি চাষবাসের ব্যাপারে খুব আগ্রহী। তো জঙ্গল থেকে শিখে এইটা সবাইকে বলবো যে যেখানেই চাষবাস হচ্ছে সেখানে একটা করে জঙ্গল তৈরি করুন। আমাদের কলকাতায় আমাদের বন্ধুরা তারা এই যে বড় একটা লেক আছে, সেখানে একটা আধুনিক পদ্ধতিতে একটা অরণ্য তৈরি করছে। শহরে অরণ্য করা সম্ভব, মিয়াকি পদ্ধতিতে সেখানে হচ্ছে একটা খুব ছোট জায়গা, সেই ছোট জায়গায় 500-র উপরে গাছ, এবং সেই গাছগুলো একটার সাথে একটা প্রায় লাগানো, কিন্তু সবগুলোই বাড়বে, বেড়ে উঠবে, এরকম কিছু প্রক্রিয়াও চলছে। তাহলে আমাদের কোথায় কোথায় কাজ আছে, কোথায় কোথায় নেই, এই সমস্ত জিনিসগুলো ঠিক করা যাবে। নমস্কার, ভালো থাকবেন সবাই। আমরা খুবই আনন্দিত যে আমাদের কয়েকজন অভিভাবক আছেন, আমাদের সাথে আছেন, যার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখেছি এবং আরও শিখবো ভবিষ্যতে। এরপরে সময় নষ্ট করবো না, সময় তো চলতেই থাকবে। কটা
একটা পবিত্র চা খাওয়ার একটা বিরতি সেই ইয়েতে শিডিউলে ঘোষণা করা আছে। সেটাও নবদের কাছ থেকে জানতে চাইব ওনার পরামর্শ কি। পার্থবাবুর নাম শুনেছিলাম আগে, তো পরিচয় হয়ে গেল, ভালোই হলো। তো আমরা অনুপমকে নিয়েও একটা সেমিনার করেছি ওখানে জৈবহাটে। আমরা অনেক মানে অর্জনবাবু অনেকেই আছেন ওখানে আমাদের ওখানটাতে, ওই নিউ টাউনের জৈবহাটে প্রত্যেক মাসেই শেষ শনিবার দিন করে একটা করে এরকম আলোচনা হয়, যাতে বিভিন্ন ধরনের এই ধরনের যারা পারদর্শী লোকজন, যারা বিজ্ঞানী, তারা এসে বলে দিচ্ছে না। আবার তো মিটিং এ গিয়ে এসব চলবে। তারপর আমরা নবদার কাছে চলে যাবো এবং বিস্তারিত শুনতে চাইবো। একটু তাদের সাথে নিচে গিয়ে এত কিছু শেখার আছে আজকে। আমি সেই জন্য দাদা নমস্কার। পূর্ণেন্দু বসু এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রেখেছেন। পূর্ণেন্দু আমার বললো বক্তব্যে, পূর্ণেন্দু আমার খুব ছোট বয়সের বন্ধু এবং আমরা একসাথেই রাজনীতি শুরু করি, যদিও মত এবং পথ অনেকটাই আলাদা। পরবর্তী সময় হয়েছে নাগরিক মঞ্চ যখন তৈরি হয় 1999 সালের 21শে সেপ্টেম্বর, আমরা একসাথেই গঠন করেছিলাম। যারা প্রতিষ্ঠাতাদের মধ্যে এখনো জীবিত তাদের মধ্যে অন্যতম পূর্ণেন্দু এবং আমি, আরো একজন আছেন। তো আমরা 2011 সালে যখন, তার আগে যখন এই আন্দোলনের সূত্রপাত হয়, অনেকেই জানেন না, যেটা পূর্ণেন্দু এখানে বলার চেষ্টা করলো, সেটা হলো যে আমাদের নাগরিক মঞ্চ অফিসে বসেই ঠিক হয় এবং সেখানে পূর্ণেন্দু, আমি, আমরা কয়েকজন মিলেই শুরু করি। যদিও আবারও বলছি, সরকার করা আন্দোলন, তৃণমূল কংগ্রেস ইত্যাদি ইত্যাদি যেগুলো ছিল সেগুলোতে আমি কোনোটাতেই ছিলাম না। তো কিন্তু ফরেস্ট আন্দোলন, যেটা ফরেস্ট রাইটস এর যে আন্দোলন, অর্থাৎ বনাধিকারের যে আন্দোলন, আইন তৈরি হওয়ার আগে একটা পরিস্থিতি মনে রাখতে হবে। বাংলায়, উত্তরবঙ্গে শিব আছে, কিশোর আছে, এরা আর অনেক আছে, অনেকেই আছেন, সৌমিত্র ঘোষ এখন আছেন। আমাদের ভারতবর্ষ জুড়ে অশোক চৌধুরী প্রায় 80 দশক থেকেই আন্দোলনটা শুরু করেছিল, দাবিটা শুরু করেছিল। উত্তরাখণ্ড, আজ উত্তরপ্রদেশ ছিল, সাহারানপুর বলে যে জায়গাটা, সেখানে প্রথম দড়ি শ্রমিকদের নিয়ে, জঙ্গলের শ্রমিকদের নিয়ে, তাদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেন। তখনও অনেক দূর হচ্ছে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট। এবং সেই যোগাযোগ হয় আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু 1970-এর দশকে, যখন আমরা একসাথে রাজনৈতিক আন্দোলন শুরু করি কলকাতায়। তখন কলকাতা থেকে কয়েকজন চলে যায়, তার মধ্যে ছিল নিয়োগী, মারা গেছে, অশোক চৌধুরী 1974 সালে কলকাতা ছেড়ে চলে যায়। তারপরে অনেকদিন বাদে যখন সারা ভারত জুড়ে অশোক এই আন্দোলনটাকে দেশ জুড়ে করবার কথা ভাবছে এবং সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে ও আমাদের প্রতি, আমাদের সংগঠনের প্রতি একটা প্রকৃতি ছিল, একাত্মতা ছিল। ও এবং ওর স্ত্রী মারা গেছেন, ভারতী, আমার খুবই বন্ধু। ওরা দুজনে আসে এবং এই আসার পরে আমরা আলোচনায় বসি, এটা নাগরিক মঞ্চ অফিসেই হয়। তখনও কিন্তু এখানে কোনো রকম কিছু নেই। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে, যে পরবর্তী সময় উত্তরবঙ্গ বন শ্রমজীবী সংগঠন তৈরি হয়, এটাও কিন্তু আইন
নিয়ে আসার ক্ষেত্রে যে আন্দোলন, আইনটা তৈরি হওয়ার ক্ষেত্রে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু যারা বাংলার সারা ভারতবর্ষের যারা ভূমিকা রেখেছেন, মহারাষ্ট্রের নাগপুর এবং তামিলনাড়ু, ছত্তিশগড়, রায়পুর, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং অবশ্যই উত্তরপ্রদেশের সাহারানপুর ইত্যাদি, এবং অবশ্যই আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু পকেট, পাহাড় অতটা নয়, মূলত সমতলের বেশ কিছু জায়গা। এবং আমি সময় বড় বড় যাই, সেগুলা জানে। আমি তখন দীর্ঘ সময় থেকেছি উত্তরবঙ্গের এইসব পকেটে গিয়ে। আমি বিনপাড়াতে বহুদিন থেকেছি এবং এইসব অঞ্চলে আমি থেকেছি, চালসায় থেকেছি, থেকে এই ধরনের প্রথম অবস্থায় একেবারে দাবিকে কেন্দ্র করে যে এরকম একটা আইন এবং এরকম একটা অধিকার আমাদের চাই। কি অধিকার, সেই অধিকারটা কি, এটা নিয়ে বারবার আলোচনা হয়েছে। কলকাতাতেও আমাদের 3 দিনের সম্মেলন হয়েছে এবং সেই সম্মেলনে আমরা সবাই ছিলাম। অল ইন্ডিয়া যে প্রথম যে কমিটি তৈরি হয়, কোঅর্ডিনেশন কমিটি, তার আমি ট্রেজারার ছিলাম। এটা করতে 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 উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে একটা রূপ পায় গোটা বিষয়টা। এবং এটা ইউএপিএ প্রথম সরকার আসার পর অনেকগুলো নতুন ধরনের আইন আমরা পাই, যা বলতে পারেন দীর্ঘদিনের শ্রমজীবী মানুষ তথা খেটে খাওয়া মানুষের দাবি ছিল, অসংগঠিত শ্রমজীবী মানুষের দাবি ছিল। যারা শ্রমিক হিসেবে, শ্রমজীবী মানুষ হিসেবে এই মেইন স্ট্রিমের কাছে কোনো গুরুত্ব যাদের ছিল না, দাবিগুলো সেন্ট্রাল দাবি ছিল। এইটাই কিন্তু একটা সেন্ট্রালাইজ কেন্দ্রীয় ভাবে হয় এবং এটা মূলত প্রথম ইউএপিএ আরটিআই নিয়ে, এনআরইজিএ নিয়ে, 100 দিনের কাজ নিয়ে, আপনার ফরেস্ট রাইটস নিয়ে ইত্যাদি ইত্যাদি এই আইনগুলো তৈরি হয়। এবং এই আইনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আইনগুলো প্রত্যেক কটা আইন যে দেরিতে হয়েছে, অধিকারটা যে আমরা সরকারিভাবে স্বাধীনতার অনেক পরে গিয়ে এই আইনগুলো প্রণয়ন হচ্ছে, সেটা কিন্তু আইনের প্রিয়াম্বলেই লেখা হচ্ছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে, আপনারা যদি এই ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 এর আইনটা দেখেন, সেই আইনে কিন্তু পরিষ্কার বলা ছিল যে আমরা এটা করছি, এই আইনটা আদিবাসী এবং বনবাসী মানুষদের যে অধিকারকে সম্প্রসারণ করার জন্য যে আইনটা করছি, সেই আইনটার মুখ্যত বিষয় ছিল যে এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক অন্যায় হয়েছে, হিস্টোরিক্যাল ইনজাস্টিস। এটা ছিল ইংরেজিতে, বাংলায় হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে অন্যায় করেছি। যে কেন এতদিন করি, এটা কোনো আইনে, ভারতবর্ষে এ পর্যন্ত যত আইন তৈরি হয়েছে, কোনো আইনের প্রিয়াম্বলে এই কথা লেখা হয়নি। তাহলে এই আইনের জন্মটাই হয়েছে এখান থেকে। এবং মনে রাখতে হবে, প্রচুর আদিবাসী আন্দোলন হয়েছে সারা দেশ জুড়ে, আদিবাসী বনবাসীদের আন্দোলন। বনে বাস করলে কি ধরনের অত্যাচার, কারণ প্রথমত একটা ধারণা, রাস্তা দখল করলে এনক্রোচার, অর্থাৎ সরকারি জমি তুমি দখল করেছো, এই করতে 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 বনের ভেতরে থাকার অধিকার বা বনের জিনিস ব্যবহার করার অধিকার, বনের যে বনজ সম্পদ যেগুলোকে বলি আমরা মাইনর ফরেস্ট, সেইগুলো ব্যবহার করার অধিকার, এগুলোর কোনোটাই আইন সম্মত ছিল না বিফোর 2006। বলে একটা ঐতিহাসিক লড়াই এবং ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে এই অধিকারটা আমাদের বনশ্রমজীবী মানুষ পেয়েছেন। বনশ্রমজীবী মানুষ কতটা বুঝেছেন আমি জানি না, এবং তাদের পক্ষে কতটা বুঝে তারা এই জিনিসটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে আজকেও লড়াইটা আন্দোলনটা করছেন, সেটাও আমার নিয়ে একটু প্রশ্ন আছে। কিন্তু তবুও এটা ঠিক কথা যে অনেকটা, যেমন আমাদের এখানে ভারতবর্ষের বিশেষ করে বাংলার একটা, আমি অবিভক্ত বাংলার কথা বলছি, অর্থাৎ বাংলাদেশ, ত্রিপুরা, কিছুটা অংশ, মায়ানমারের কিছুটা অংশ নিয়ে যে বাংলা বলতে আমরা যেটাকে বোঝাই, আমাদের এই বাংলা, এই বাংলায় বন জঙ্গল সবই ছিল স্বাধীন। ব্রিটিশ এটাকে করায়ত্ত করে প্রথম ফরেস্ট অ্যাক্ট তৈরি করে এবং সেই সময় জমিদারদের হাতেই এই জঙ্গলগুলো ছিল, তাদের সীমানার মধ্যে ছিল। ফলে এখানে একটা স্বাধীন একটা ব্যবস্থা ছিল। ফলে আমাদের এই জন্য কার্ল মার্কস থেকে শুরু করে আপনি যদি গুনার বিজ্ঞান পর্যন্ত, অর্থাৎ ভারতবর্ষ জুড়ে যারা গবেষণা কাজ করেছেন, তাদের প্রত্যেকের দেখবেন বলা আছে, বলেছেন তারা
যে দেশের এই বাংলার মানুষের এই সভ্যতায় তাদের একটা অদ্ভুত স্বাধীনতা তাদের এনজয় করেছে, তারা উপভোগ করেছে। অর্থাৎ তারা কারোর কাছে কখনো এটা দাও ওটা দাও সেটা দাও বলে চাইতে হয়নি তাদের। সেইটার পরিবর্তন ঘটালো ব্রিটিশ। আপনারা জানেন যে ব্রিটিশের যে ইংরেজ সরকার, তার মুখ্যত আয় ছিল হচ্ছে কার্ড বেচা। শুনতে খুবই খারাপ লাগে, আপনি যদি অ্যানালসের রিপোর্ট গুলো দেখেন তাহলে প্রত্যেক জায়গায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাউন্ড বিক্রি করে উপায় করছে কোথায় না জঙ্গল কেটে। তো জঙ্গল সাফ করে দিয়েছে ব্রিটিশ, যেখানে তার ক্ষমতা প্রয়োগ করেছে সেখানে প্রথম কাজ করেছে জঙ্গলটাকে সাফ করে দিয়েছে। এখন যে জঙ্গলটাকে আমরা দেখছি এই জঙ্গলটা কিন্তু বেশি বছরের পুরনো জঙ্গল নয়। দু একটা জঙ্গল আছে যেগুলোকে হেরিটেজ জঙ্গল আমরা বলি, অধিকাংশ জঙ্গল কিন্তু নতুন করে তৈরি করা। এবং এই যে আমরা যখন বলি যে গ্রাম বনবাসী বনে বাস করে, এই বনবাসী বনে বাস করে উত্তরবঙ্গ ছাড়া কোথাও। ভালো করে আরেকবার শুনুন, উত্তরবঙ্গে একমাত্র টঙ্গিয়া ভিলেজ ছিল, এখনো আছে। 180 থেকে 250-250 মতো বলা হয়, ওটা 180টা ছিল। অফিসিয়াল রেকর্ডে 183, আনঅফিসিয়ালি 300 হবে। 250 থেকে 300 মধ্যে হবে। কিশোর এবং এরা সব শিবুরা যে বলতে পারবে এরকমই হবে মোটামুটি। এখন এই যে ভিলেজ গুলো, এই যে গ্রামগুলো, বনগ্রামগুলো, এটা মেদিনীপুরে নেই। কিন্তু এই জন্য আইনটা কিন্তু একটা জিনিস ভালো করে, এই আইনটা যখন তৈরি হয় তখনই এই সম্ভাবনাগুলো, এই সমস্যাগুলো তাদের ধারণার মধ্যে ছিল। তাই যারা আইন প্রণয়ন করেছিলেন বা আইন যারা দাবি করেছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সারা ভারতের ক্ষেত্রে বাংলার প্রতিনিধিরা যথেষ্ট পরিমাণ সক্রিয়ভাবেই সেখানে ছিলেন, মূলত উত্তরবঙ্গে। তারা এই যে ধরুন রাভা, মেচ, এই যে অঞ্চলটা থেকে, কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি মেদিনীপুরের জঙ্গলের উপর নির্ভরশীল কারা জানেন? তারা, আমি এখানে মেদিনীপুরে এখানে আছেন কিনা কেউ আমি জানি না, সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে সবররা, লোধা সবর এবং খেরিয়া সবর। সবচেয়ে বেশি পরিমাণ সবররা পরবর্তীকালে সবাই যখন আস্তে আস্তে ধীরে ধীরে আদিবাসীরা কৃষি কাজের মধ্য দিয়ে নিজেদের জীবনে সভ্যতা এবং অগ্রগতিকে অন্যভাবে ভাবতে শুরু করলো, সেখানে অনেক দেরিতে ঘটনাটা ঘটেছিল সবরদের ক্ষেত্রে। আজও সবরদের অধিকাংশ কৃষি কাজ করে না। তারা জঙ্গলের বিভিন্ন ধরনের শালপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তুলে নিয়ে এসে, এবং জঙ্গলে বিশেষ করে কাঠ তুলে নিয়ে এসে যে সমস্ত করা হয় সেই সমস্ত মধ্য দিয়ে জীবনযাপন করে। এবং তারা যথেষ্ট গরিব, অর্থনৈতিকভাবে গরিব। যতই তাদের জন্য সবর ডেভেলপমেন্ট বোর্ড এবং আমাদের এক বন্ধু বলাই নায়ক সেটার ভাইস চেয়ারম্যান হয়েছে, সেও আমাদের এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিল। তো যেটা বলছিলাম, এই আইনটা যেটা তৈরি হলো 2006 সালে, সেই দীর্ঘ লড়াই করে আইনটার পরবর্তীকালে 2007 ডিসেম্বর 31 ডিসেম্বর থেকে সেখানে বিধি নিয়ম চালু হলো, রুলস চালু হলো। এবং সেটাতে পরিষ্কারভাবে কি বলা হলো যে 75 বছর পর্যন্ত সেখানে ছিল শুধুমাত্র, এই আইনটাকে কিছুটা টুইস্ট করেছে জমি, এটা বারবার করেছে। তার কারণ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের মধ্য দিয়ে যারা ফরেস্ট অফিসিয়ালস তারা নিজেদেরকে এখনো আজকে 2024 7ই সেপ্টেম্বর পর্যন্ত তারা মনে করে তারা ফরেস্টের জমিদার, এবং প্রচুর অজস্র মানুষকে তারা গুলি করে মেরেছে। উত্তরবঙ্গে মেরেছে, সারা ভারতবর্ষে মেরেছে। যেখানে এই ফরেস্টের অধিকার মানুষ সেখানে বসবাস করছিল, তাদের সেই অধিকার নিয়ে তারা সরব হয়েছে। সেখানে আইন পরিবর্তনের পরেও এই ঘটনা ঘটে চলেছে। এটা নিয়ে রোজ ফরেস্টের এবং ফরেস্টের কিছুটা আমাদেরও কিছু কিছু সান্ত্বনা পুরস্কার আছে। ফরেস্ট রাইটস অ্যাক্টটা বুঝে আমরা যে অধিকারগুলো আমরা পেয়েছি, সেই অধিকারগুলোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সান্ত্বনা পুরস্কার। অর্থাৎ ফরেস্টের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটার অস্তিত্ব থাকার কথা নয়। এটা ঠিক যে আমাদের এখানে অজিত ব্যানার্জি, আরাবাড়ি, জঙ্গল ইত্যাদি কেন্দ্র করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়, অত্যন্ত গণতন্ত্রীকরণ হয়।
অর্থাৎ ফরেস্ট কেমন ভাবে চলবে, কিভাবে চলবে, সেটা ওই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে হবে। প্রশ্নটা তো সেটা ছিল না। ফরেস্ট রাইটস অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার পর কোন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, কোন ইকো ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হতে পারে না। এটা সম্পূর্ণ তো বেআইনি। যা করবে গ্রাম সভা করবে, যা করবে তাদের সিদ্ধান্তে হবে, এবং তারা অন্যের সিদ্ধান্তে শরিক নয়, তারা সিদ্ধান্ত নেওয়ার মালিক। এ দুটোকে গুলিয়ে ফেলছে গোটা জায়গায়। গোটা জায়গায় হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট এখন চালাচ্ছে হচ্ছে এটা, যে তুমি আমি আমার জায়গায় আমি তোমাকে কিছু অধিকার ছিটে ভোটার দিলাম, অর্থাৎ ট্রিকল ডাউন করলো, পুরো ছুঁয়ে ছুঁয়ে তোমার কাছে যা পড়বে। এখন আমরা মুশকিল হতো দেতা হ্যাঁ, কে দেয়, কেন দেয়, কাকে দেয়? একটা ফরেস্টের রেভিনিউ ভিলেজ ঘোষণা হবে, 75 বছর পর্যন্ত যারা বসবাস করছেন বা যারা প্রমাণ করতে পারছেন বিভিন্ন ভাবে, যেখানে প্রমাণ করার কিছুই নেই সেখানে যদি কোনো বয়স্ক মানুষও স্বীকৃতি দেয়, অর্থাৎ এই গোটা প্রক্রিয়াটা চালাবে একটা গ্রাম সভা। গ্রাম সভা কারা? এই গ্রামে যারা বসবাস করছে, অর্থাৎ ফরেস্ট ভিলেজে যারা আছেন তারা, আর ফরেস্ট ডিপেন্ডেন্ট পিপল যারা, অর্থাৎ ফরেস্টের উপর নির্ভর করে যারা ফ্রিঞ্জ এরিয়ায় থাকে তারা, এরা করবে এটা। দুর্ভাগ্যজনক ভাবে সারা বাংলায়, পশ্চিমবঙ্গে, সুন্দরবন তো কথাই নেই, এখানে যারা সুন্দরবনের প্রতিনিধিরা আছেন তারা শুধু শুনেই যাচ্ছে। 2006 থেকে 18 বছর হয়ে গেছে, আইন হয়েছে, বিধি নিয়ম হয়েছে, 17 বছর হয়ে গেছে। তাদের তো আইনটা কার্যকর করার জন্য দুটো জেলায় এখনো পর্যন্ত হয়নি, দুটো জেলাকে এখনো পর্যন্ত অন্তর্ভুক্তই করা হয়। এই কেন উত্তর কেউ পায়নি। আমরা অসংখ্যবার বিগত সরকারের কাছে গেছি, অসংখ্যবার এই বর্তমান সরকারের কাছে গেছি এবং আদালতের কাছে গেছি, কিন্তু একটা উত্তর আজও পেলাম না যে সুন্দরবনকে কেন এই আইনের আওতায় বাইরে রাখবে না। একদম মুখোমুখি এই যে কথাগুলো বলছি না, ফরেস্ট কখনো, এই যে রিজার্ভ ফরেস্টে যারা আছে, রিজার্ভ এরিয়া বাড়িয়ে যাচ্ছে। সম্প্রতি টেলিগ্রাফে জয়ন্ত লিখেছে, জয়ন্ত আসবে আজকে, হয়তো সেকেন্ড হাফে আসবে, জয়ন্তর কাছ থেকে শুনবেন, আমি আর বিশদে যাচ্ছি। এই রিজার্ভ এরিয়া বাড়িয়ে যাচ্ছে, কোর এরিয়া ক্রমশ আস্তে 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 বাড়িয়ে যাচ্ছে, ফলে যে বাফার এরিয়া ধীরে ধীরে কমছে। অর্থাৎ আপনি মাছ ধরেন, আপনি মধু সংগ্রহ করেন, আপনার জঙ্গলের উপর নির্ভর করে আপনাকে বেঁচে থাকতে হয়। সুন্দরবন আর এই কালিম্পংয়ের রাভা বস্তি, অথবা আপনার হচ্ছে চিলাপাতার রাজাভাত খাওয়া এই অঞ্চলের বস্তি, এর মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। উত্তরবঙ্গের মানুষ জঙ্গলের ভেতরে বাস করে, যেটা বলতে গিয়ে কিশোর বলল, আমাদের এখানে 100 পাহাড়ে 146টা গ্রাম বস্তিকে আমরা রেভিনিউ ভিলেজ করে সেখানে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি। সুন্দরবনে এখনো কোনো আইন নেই, রেভিনিউ ভিলেজ সেখানে হয়নি। রেভিনিউ ভিলেজ তো দূরের কথা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা আজ পর্যন্ত এই দুটো জেলাকে এই ফরেস্ট রাইটস অ্যাক্টের বাইরে রাখা হয়েছে। এই কথা বহুবার বলা হয়েছে, কিন্তু যে ধরনের আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি, এর কোনো উত্তর নেই। এটা গাজওয়ারি, আমি আবারও বলছি, অত্যন্ত গাজওয়ারি ভাবে এই পবিত্ররা আছে সব সেমিনার করে, ওয়ার্কশপ করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তার বড় কারণ হচ্ছে দেখুন, আমি বলবো, পরে প্রশ্ন করবেন। গাজওয়ারি কথাটার মানে হচ্ছে সরকার গাজওয়ারি করছে প্রত্যেকটা মুহূর্তে, জুডিশিয়ারি গাজওয়ারি করছে, বিচার ব্যবস্থা গাজওয়ারি করছে, কোনো কথা শুনতে চাইছে না। যে আইনটা আছে সেই আইনে স্পষ্ট বলা আছে ফরেস্টের যারা বাস করে আর ফরেস্টের উপর যারা নির্ভর করেন, টুইস্ট করছে, টুইস্ট। ফরেস্টে যারা বাস করেন হয়ে গেল, ফরেস্টে যারা নির্ভর করেন তাদেরটা টুইস্ট করে বাদ। এটা সারা দেশে আছে, এটা সারা রাজ্যে আছে, কিন্তু অত্যন্ত কুৎসিত ভাবে আছে সুন্দরবনে। সুন্দরবনের 51টা দ্বীপে মানুষ বাস করে, আর প্রতিদিন সুন্দরবনে বাঘের পেটে যাচ্ছে। আর নয়তো এই ফরেস্টের জমিদারির ফলে মানুষ ক্রমশ রুটি হারা হয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে দেশ বিদেশে চলে যাচ্ছে।
অথবা অভুক্ত অনাহারে মারা যাচ্ছে। এর কোনো বিকল্প নেই। এই যে শামশেরগঞ্জ বলছেন, এসব শ্মশান হয়ে যাবে। অলরেডি ঘরে ঘরে গেলে পরে ছেলেদের পাওয়া যায় না, পাওয়া যাবে না সেসব ছেলেদের। কোথায় তাদের রোজগার কোথায়? আপনি মধু ধরতে পারবেন না, মধু আনতে পারবেন না, আপনি মধু কেটে নিয়ে আসবেন, মধু আনতে পারবেন না, মধু নেই। যত ভেতরে যাবেন আপনি মধু পাবেন। সেই জায়গাগুলো ক্রমশ সুন্দরবনে কি করছে, কোর এরিয়া বানিয়ে দিচ্ছে। এই লাস্ট ফেজও দুটোকে কোর এরিয়া বানিয়ে দিয়েছে তারা বাফার এরিয়াকে ক্রমশ কমাচ্ছে। এটা কাউকে বোঝানো যাচ্ছে না যে সুন্দরবনের মানুষ বাস করে। বিশ্বের কোথাও বাংলাদেশ একটা আলোচনায় চলে এলো, বাংলাদেশ, আমাদের বেশ কিছু বন্ধু আছে, কথায় কথায় বাংলাদেশ থেকে মন্ত্রীদের ধরে নিয়ে আসে, বাংলাদেশ থেকে কিছু এনজিওদের ধরে নিয়ে আসে। তারা কেউ বুঝতেই চায় না যে সুন্দরবনের বাংলাদেশে কোনো মানুষ বাস করে না, আর ভারতের বাংলাদেশে, ভারতের সুন্দরবনে মানুষ বাস করে। লক্ষ লক্ষ মানুষ বাস করে এই সুন্দরবনটায়। তাদের রুটি রুজির প্রশ্ন, তাদের মধু সংগ্রহ, তাদের মাছ সংগ্রহ ইত্যাদি এইটা হবে। এবং এইটা ফরেস্ট রাইটস একটা আছে। আমি আবারও বলছি, নানান কায়দায়, যেমনি কমিউনিটির অধিকার, ফরেস্ট রাইটস একটা যদি আপনি মন দিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন স্বাধীনতার পরে এমন কোন আইন নেই যে আইনে মানুষকে এইরকম ভাবে তার অধিকার দেওয়া হয়েছে, তাকে মানুষ হিসেবে তাকে 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 এইভাবে সম্মান দেওয়া হয়েছে, তার রুচি রুচিকে এতটা স্বীকৃতি দেওয়া হয়েছে, তার বেঁচে থাকাকে এতটা সম্মান দিয়ে তার অধিকারটাকে দেওয়া হয়েছে। কোনো আইন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার একটা বই আছে 100টা আইন এবং অধিকার নিয়ে। আমি আইনটা চর্চা করেছি, আমি দেখেছি কোনো আইনে নেই। ফলে ফরেস্ট রাইটসের এই আইন থাকা সত্ত্বেও আজও পর্যন্ত, উত্তরবঙ্গটা বাদ দিন, উত্তরবঙ্গের লড়াই আছে, উত্তরবঙ্গ অনেক লড়াই করেছে, যে লড়াই আমার বাংলায় অন্য কোথাও করে। উত্তরবঙ্গে ফরেস্ট রাইটস অ্যাক্ট নিয়ে তারা তাদের অধিকার নিয়ে, অধিকারটাকে সচেতন ভাবে, সেখানকার আদিবাসী, সেখানকার বনবাসী মানুষ, আপনার অভিজ্ঞতা তাদের কাছ থেকে যখন শুনবেন তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অত্যাচার ছিল। প্রতিদিন তাদের এই ফরেস্ট গার্ডদের দ্বারা প্রতিদিন কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে দিনের পর দিন, সামান্য সামান্য কারণে। পাহাড়ের ভেতরে জলে ঝর্ণাতে গেছে, মাছ ধরতে গেছে, গুলি করে মেরে দিয়েছে। অর্থাৎ যখন তখন যাকে খুশি এনক্রোচার বানিয়ে তাকে, দখলদার বানিয়ে তাকে মেরেছে। কিন্তু তার পাশে প্রতিবাদ হয়েছে, লড়াই হয়েছে, এবং সেই লড়াইয়ের সুফল হিসেবে তারা অসংখ্য গ্রাম সভা আইন সম্মত বানিয়েছে, সেই স্বীকৃতি তারা পেয়েছেন, রেভিনিউ ভিলেজ ঘোষণা করেছেন। আজও পর্যন্ত মেদিনীপুরে একটাও রেভিনিউ ভিলেজ নেই। কেন নেই? তার উত্তর কে দেবে? কেন নেই রেভিনিউ ভিলেজ? রাজস্ব গ্রাম না হলে, নিয়ম হচ্ছে রাজস্ব গ্রাম ঘোষণা করতে হবে। রাজস্ব গ্রাম না হলে, অর্থাৎ রেভিনিউ ভিলেজ না হলে, সেটা কোনোভাবেই আপনার সেখানে ফরেস্ট রাইটস ইমপ্লিমেন্ট হবে না। তাহলে প্রথম ধাপ কি? মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, অনেক কথা লেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে। আপনাদের বলে দিই, 2006 সালে আইন হয়ে যাওয়ার পর 2007 সালের জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে যখন 31শে ডিসেম্বর হলো, 2009 সালের লোকসভা নির্বাচনের পূর্বে মেদিনীপুরে গিয়ে তিনি একজন সবরকে তিনি একটা পাট্টা হাতে তুলে দেন, ফরেস্টের পাট্টা, 3 কাঠা একটা জমি পাট্টা তুলে দেন। হ্যাঁ, টাইটেল ডিড না, ওটাকে বলে আরওআর, রেকর্ড অফ রাইটস। তা তুলে দেন, সঙ্গে সঙ্গে কাগজে বেরোনোর সঙ্গে সঙ্গে আমি হাইকোর্টে চলে যাই। আরে তুমি কে? তোমার কে অধিকার দিয়েছে? তুমি মাননীয় মুখ্যমন্ত্রী, তুমি কেন পাট্টাটা দেবে? তোমার তো ফরেস্টের পাট্টা দেওয়ার অধিকার কোনো সরকারি কর্মীর নেই। এটা ঠিক করার অধিকার গ্রাম সভা। গ্রাম সভা স্কুটিনি করে দেবে এসডিওর কাছে, সেটা ডিস্ট্রিক্ট থেকে অনুমোদিত হবে, এবং ক্যান্সেল করার অধিকার নেই। যদি সেটা ক্যান্সেল করতে হয় তাহলেও সেটা আবার বেরোতে হবে গ্রাম সভার কাছে। এবং এই গ্রাম সভাটা আমাদের এই যে পঞ্চায়েতের গ্রাম সভা নয়, মনে রাখতে হবে। অর্থাৎ এত বিশদে ডিটেলসে আমাদের এখানে বলা আছে, এবং তারপরেও এই অন্যায়গুলো প্রতি মুহূর্তে করছে। এমন একটা ভান করছে সবাই, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা গত 3 দশকে, আমি বলছি না, আপনি যদি ইন্ডিয়ান ফরেস্ট রেকর্ড দেখেন তাহলে দেখবেন 3
দশকে প্রায় 30%-এর অ্যাবভ, অর্থাৎ 30% বেশি জঙ্গল ধ্বংস হয়েছে, শেষ হয়েছে। এটা আমি বলছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সম্প্রতি বছর হলো ফরেস্টের যে এটা বার করেছে, রিপোর্টটা বার করেছে, তাতেই আছে। অর্থাৎ ফরেস্ট কমছে উন্নয়নের নামে। আমাদের এখানে এই উত্তর পশ্চিমবঙ্গে আমাদের এখানে আপনি জানেন যে বীরভূমে একটা কয়লা খনি করার কথা হচ্ছে, বিভিন্নভাবে কর্পোরেটকে দিয়ে কয়লা খনি। সেখানে প্রথম টার্গেট কি? 1000 বিঘা জমি হবে। আপনারা যারা বীরভূমে যাচ্ছেন তারা জানেন হরিণ সিংহের জঙ্গল প্রথম টার্গেট। ফলে এই যে বিভিন্ন জায়গায় জঙ্গল ছেদ করা, জঙ্গলকে ধ্বংস করা, এবং সেই জঙ্গলকে ধ্বংস করে জঙ্গলবাসীদের যে জীবন জীবিকা, পশ্চিমবঙ্গে বলে নয় সারা দেশেই জঙ্গলকে কেন্দ্র করে জঙ্গলের মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে জঙ্গলের সঙ্গে, এবং এটা স্বীকৃত। এটাকে টুইস্ট করছে। আমি যদি জঙ্গলের উপরে আমার যদি দেবো সুন্দরবন তো জঙ্গলের উপর মানুষের জীবন জীবিকা যুক্ত, তাহলে কেন সেটা ফরেস্ট রাইটস অ্যাক্ট সেখানে ইমপ্লিমেন্ট হবে না? কোথায় বলা আছে যে সেটা ফরেস্টে বাস করলেই, শুধুমাত্র ফরেস্টের ভেতরে গ্রামে আমি বাস করলেই আমি শুধু ফরেস্ট রাইটস অ্যাক্টের সুবিধা পাবো, আমার ক্ষেত্রে লাগু হবে? যদি আমি ফরেস্ট ডিপেন্ডেন্স হই তাহলে হবে না। ফরেস্ট ডিপেন্ডেন্স এইটাকেই উড়িয়ে দিচ্ছে। তাই সরকার চলে যাচ্ছে, আর একটা সরকার আসছে সুন্দরবনের ক্ষেত্রে, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আজও পর্যন্ত ফরেস্ট রাইটস অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করতে পারেনি। আমরা অনেক আলোচনা করেছি, আলোচনার পর আলোচনা। আমি পবিত্রকে বলেছি, আমি সবার নাম ধরে বলছি না, কিন্তু সবাই আমাকে চেনে। আমি বছরের পর বছরের কথাটা বলে আসছি প্রত্যেকটা মিটিং এ গিয়ে, যদি সেই মিটিং আমাকে ডাকে। এবং এখনো পর্যন্ত দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার। আমার বক্তব্য পরিষ্কার, ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো অধিকার নেই। এটা শুনতে কেমন লাগছে, কিন্তু এটা বাস্তব। কিন্তু এইটা বলতে গেলেই আপনার কপালে জুটবে হচ্ছে অত্যাচার, নানান ভাবে অত্যাচার। ফলস কেস দিয়ে দেওয়া হবে, দিনের পর দিন ফলস কেস দেওয়া হচ্ছে। আপনি জোর করে আপনার বাড়িতে একটা ফরেস্টের কার্ড রেখে যাওয়া হচ্ছে, বাঁকুড়া এইসব জায়গায় অভিজ্ঞতা হচ্ছে। বাড়িতে একটা ফলস কার্ড রেখে যাচ্ছে, রেখে গিয়ে আপনাকে প্রমাণ করছে যে ফরেস্টের থেকে আপনি কার্ডটা চুরি করে নিয়ে আসেন। ফরেস্টটাকে এখনো পর্যন্ত ফরেস্টের পিপুলরা মনে করে, ফরেস্টের মানুষ, ফরেস্টের ডিপার্টমেন্টের লোকেরা মনে করে সেটা তাদের জমিদারি, সেখানে তারা যা চাইবে তাই করবে। আর আমাদের এখানে কিছু তথাকথিত, আজকাল তো সবচেয়ে বড় বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রীরা, হ্যাঁ, তার ফলে যেটা হচ্ছে যে আমাদের পর্যটনের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী সব্যসাচী চক্রবর্তী, সবাই নাম শুনেছেন, বেহুদা অথবা জয় নাম শুনেছেন, এই বুকগুলি টুলি করে বিভিন্ন এতে। তো সেই ভদ্রলোকের নেতৃত্বে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট কমিটি বানিয়েছে। তার কাজই হচ্ছে এটা প্রমাণ করা যে ফরেস্ট রাইটস একটা ভুল, আর ওটা দিয়ে ফরেস্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ফরেস্ট বলে কিছু থাকবে না, পর্যটন বলে কিছু থাকবে না। ফরেস্টকে যারা বাঁচিয়ে এলো বছরের পর বছর, ফরেস্টের এই যে জায়গাটা কি ছিল, ব্রিটিশ শেষ করে দিয়ে গেছিল ফরেস্টটাকে। যদি আজকে যে চেহারায় ফরেস্টটাকে আপনি দেখছেন, তো একটা জঙ্গল বাদ দিলে, প্রত্যেকটা ফরেস্টে তৈরি করেছে এই মানুষরা, ফরেস্টের ভেতরে জীববৈচিত্র্য বাঁচিয়ে রেখেছে এই মানুষরা, ফরেস্টের ভেতরে যত কিছু কমিউনিটি, এবং সেটাও আইনে আছে, হ্যাঁ, আপনার যাবতীয় একটা হচ্ছে ব্যক্তিগত, ফরেস্টের ক্ষেত্রে ব্যক্তিগত আপনার বসবাস করার অধিকার, আরেকটা হচ্ছে গোষ্ঠীগতভাবে আপনার অধিকার, হ্যাঁ। এবং এই গোষ্ঠীগত অধিকার পশ্চিমবঙ্গের বুকে শুধু অ্যাপ্লিকেশনই হয়েছে, খুব বেশি হলে 12 থেকে 15টা বা 20টা অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়েছে, এবং সেটাও ম্যাক্সিমামই হয়েছে উত্তরবঙ্গে, এর বাইরে কোথাও হয়নি। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের এই আলোচনাটা করছি। আমি ফার্স্ট ফেজে আলোচনাটা শেষ করছি এই কারণে যে আপনাদের মধ্যে প্রশ্ন থাকবে। আমি আবারও বলছি, শেষ করার সময় অভিজ্ঞতা আমাদের শুনতে হবে। আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেরই অভিজ্ঞতা আমার থেকে বেশি বই কম নয়, কারণ তারা এই অভিজ্ঞতাকে সঙ্গী করে প্রতিদিন লড়াইটা লড়ছেন। আপনি একটা গ্রাম সভা বানিয়েছেন, সেই গ্রাম সভা স্বীকৃত কি অস্বীকৃত,
জানেন, এটা দিয়ে আমি দীর্ঘদিন লড়াই করেছি। ৭৪টা গ্রাম সভাকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করি। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। সূর্যকান্ত মিশ্র তখন প্রথম আমাদের এখানে ইমপ্লিমেন্টিং অথরিটি ছিল অল ইন্ডিয়া লেভেলে। গমসমে যখন প্রথম তৈরি হয় ফরেস্ট রাইটস অ্যাক্ট, প্রথম এটা প্রয়োগ করবেন কোন দপ্তর? ঠিক হলো যে এটা গ্রাম উন্নয়ন দপ্তর। তখন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট সময়ের কথা বলছি। তার সঙ্গে যখন এবং এম এন রায় তখন সেক্রেটারি, আমরা গিয়ে দেখা করলাম, আমরা কয়েকজন এই রাইটার্স মিটিং এ। তবে দেখুন, আপনারা তো এই আইনটা এখানে কার্যকর করেন, তো গ্রাম উন্নয়ন দপ্তরের আপনারা মাধ্যমে আপনারা কেন গ্রাম সভাগুলোকে, যেটা পঞ্চায়েতের গ্রাম সভা, সেটাকে অ্যাজ ইট ইজ রেখে গ্রাম সভার মিটিং গুলোকে কেন জোর করে করাচ্ছেন? এবং রাতারাতি মানে এমএল রায় নোটিশ দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই দিনই এডিএম দের বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছে, নাম লেখাচ্ছে, যেটা পদ্ধতিগতভাবে। আপনি ঠিক করবেন, আপনার গ্রাম বসে ঠিক করবে, আপনার গ্রামের কাছে আপনার সেই ফরেস্ট রাইটস কমিটি আপনার হচ্ছে তার রেকমেন্ডেশন পাবেন। আলোচনার শেষে তিনি বললেন, না দেখুন আপনাদের অল ইন্ডিয়া লিডার বৃন্দা খারাপ, তিনি তো পিপলস ডেমোক্রেসিতে লিখছেন, তিনি তো এই আন্দোলনে আপনারা সঙ্গী, এবং ভারতবর্ষের যে কজন মানুষ ফরেস্ট রাইটস অ্যাক্টের এই নতুন আইনটা নিয়ে কথা বলেছেন, তাদের মধ্যে বামপন্থীদের মধ্যে আপনার বৃন্দা খারাপ আছে, অমনি লাইডি বলে নাম ছিল, যে লাইডি নয় আরএসপি ছিলেন, এরা সব, হ্যাঁ অমনি রায় ছিলেন, তো এরা সব আছেন। বললেন কারা আছেন আমার জানার দরকার নেই, পশ্চিমবঙ্গে গ্রাম উন্নয়ন দপ্তর আছে, পশ্চিমবঙ্গে এসব নিয়ে আমরা ভাবছি না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি গণতন্ত্র উপভোগ করেন। কিসের মাধ্যমে? না, পশ্চিমবঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আছে। আপনারা জানেন যে আড়াবাড়িতে, তাকে আমরা বোঝাতে পারলাম না। দীর্ঘদিন বাদে সরকার চলে যাওয়ার অনেক বছর বাদে তারা আমাকে একটা মিটিং এ ডেকেছিলেন, সেখানে সূর্যবাবু ভাই ছিলেন আর অনেকে ছিলেন। তারা আমাকে বোঝাবার চেষ্টা, তখন আমি যখন বললাম তখন এটা আমাদের ভুল হয়েছিল, এটা আমরা ঠিক বুঝিনি। আজকে আমি মনে করি আমরা ভুল বুঝেছিলাম তখন। এখন সেটা আপনার ট্রাইবাল অ্যাফেয়ার্স এর আন্ডারে এখন ওইটা দপ্তরটাকে দিয়েছে। তো আমরা সেখানেও গিয়েছি, বারবার দরবার করেছি। দুটো প্রশ্নের উত্তর বাংলায় পশ্চিমবঙ্গে পেলাম না, দুটো প্রশ্নের উত্তর আজও নেই। যেহেতু এটা সুন্দরবন জনসহযোগী মঞ্চ করছে, সেই জন্য বারবার এই প্রসঙ্গ আমি তুলব। এটা ঘটনা যে অনেকটা নেই আছে উত্তরবঙ্গে, অসংখ্য ফরেস্ট রাইটস কমিটি তৈরি হয়েছে, যেটা কিশোর বলতে গিয়ে বললো 146টা কমিটি তৈরি হয়েছে, বা যাই হোক কম বেশি হয়েছে। মেদিনীপুরে ঝাড়গ্রাম অঞ্চলে বেশ কিছু ফরেস্ট রাইটস কমিটি, আমি গত 5ই জুন মেদিনীপুরে মিটিং এ গেছিলাম, সেখানে একটা দল এসে আমাকে রিপ্রেজেন্টেশন দিল। তারা বললো যে আমরা ওখানে কমিটি তৈরি করেছি, বিভিন্ন জায়গায় গ্রাম সভা তৈরি হয়েছে, ফরেস্টের আইন মেনেই তৈরি হয়েছে, মানে এই আইন হয়েছে কি হয়নি আমি অত ডিটেলসে বলতে পারবো না, কিন্তু দাবি আছে। কিন্তু একটা উত্তর আজও স্পষ্ট হলো না, এবং কেউ মুখোমুখি বসে এই উত্তর দিচ্ছে না। আমরা লড়াইটাকে করতেও পারছি না ধারাবাহিকভাবে। আমার মনে হয় আপনারা দুদিন আলোচনা করুন, সুন্দরবন সামগ্রিকভাবে ফরেস্ট রাইটস অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন প্রপারলি এখানে হওয়া উচিত, এবং ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। কার বাপের জমি দেয় তুমি একটা উন্নয়নের জন্য কয়লা খনি করবে, অমুক করবে, তমুক করবে, তাকে দিয়ে দেবে, হ্যাঁ এই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি, তুমি হরিজিংয়ের জঙ্গলটাকে নিয়ে নেবে, এবং এটার জন্য তুমি গ্রাম সভা এবং তাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। 2022 সালের ডিসেম্বরে বর্তমান কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে এমন করলো, এটা তো বেআইনি ছিল, এটা তো আইন সম্মত করে দিল, যখন গ্রাম সভার অনুমতি দরকার পড়বে না, কর্পোরেটকে দরকার পড়বে না, ফলে আমি এটা চাইলেই নিয়ে নিতে পারি। যতটা আন্দোলন আমরা আশা করেছিলাম যে এটার প্রতিবাদে হবে ভারতবর্ষ জুড়ে, সেরকম প্রতিবাদ হলো না। অনেক কিছু বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, সাম্প্রদায়িকতা থেকে সঠিকভাবেই করেছি, কিন্তু এই বিষয়টা 2022 সালের ডিসেম্বরে যে কেন্দ্রীয় সরকার যে পরিবর্তন করলো, মানে ডান হাতে নিল আর বাঁ হাতে সেই পুজো দেওয়ার মতো করে মনসার মতো আমাদের কাছ থেকে কেড়ে দিল,
ফলে ফরেস্ট রাইটস একটা আছে, কিন্তু অ্যাক্টের ভেতরটাকে খবলা করে দিয়েছে যে আজ সে চাইলেই যে কোনো কাউকে জঙ্গলটা দিয়ে দেবে, এবং দিচ্ছে। তাই বিভিন্ন কর্পোরেটকে দিচ্ছে, মাইন্স আছে বলে জঙ্গলগুলোকে দিয়ে দিচ্ছে, যারা দিচ্ছে সরকার দিচ্ছে। ফলে গ্রাম সভার মাধ্যমে আজকে জুডিশিয়ারি প্রশ্ন তুলেছে যে তুমি এই আইনটা করেছো, যে তুমি এই আইনটা করতে পারো কি? এই প্রশ্ন কলকাতা হাইকোর্টে উঠেছে পুরুলিয়ার ওই এরপরে, যে তুমি গ্রাম সভাকে এড়িয়ে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিলে কি করে? ফলে এই আলোচনাগুলো হতে থাক। আপনারা, আমি সূত্রপাত করলাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি নিশ্চয়ই করব। আবার অনুরোধ করব যে সুন্দরবন নিয়ে আপনাদের আলাদা করে বসা উচিত। আপনাদের এই আলোচনা শেষে আগামীকাল আপনারা একটা, আমি হয়তো আসবো না, কিন্তু আলাদা করে সুন্দরবন নিয়ে আপনাদের একটা আলোচনা। নমস্কার। যাই হোক, অসাধারণ একটা আলোচনা পেলাম, একেবারে সুনির্দিষ্ট করে দাদা আমাদের বুঝিয়ে দিয়েছে। অবশ্যই চা ব্যবস্থা করা উচিত, এতক্ষণ টানা চলছে।